হ্যালো এন্ড ওয়েলকাম। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম গ্লাইকোলাইসিস নিয়ে। আজকে আমরা গ্লাইকোলাইসিসের পার্ট 2 তৈরি করতে চলেছি। তা আমরা আগের দিন যে আলোচনা করেছিলাম সেটার মধ্যে কি দেখেছিলাম যে গ্লুকোজ একটা এটিপি খরচ করে গ্লুকোজ 6 ফসফেট মানে গ্লুকোজের 6 পজিশনে একখানা এটিপি ঢুকে ফসফেট ঢুকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করলো। সেটা গ্লুকোজটা ফ্রুক্টোজ তৈরি হলো, এটা হচ্ছে একটা আরেকটার আইসোমার, তাই গ্লুকোজও যা ফ্রুক্টোজও তা, তাই এটা আইসোমেরিজম হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো। এবং ফ্রুক্টোজ 6 ফসফেট আবার একটি এটিপি থেকে ইনঅর্গানিক ফসফেট নিয়ে সেটা তার নাম্বার 1 পজিশনে ফসফেটটা ঢোকালো। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হলো। এবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট বা ডাইফসফেট তোমরা যাই বলো, সেই ডাইফসফেটটা এবার ব্রেক হয়ে গেল। ব্রেক হয়ে এদিকে 3টে কার্বন স্কেলিটন রইল, এদিকে 3টে কার্বন স্কেলিটন, মানে টোটাল হচ্ছে এটার মধ্যে 6টা কার্বন ছিল গ্লুকোজের। তাহলে এটাকে ট্রায়োস ফসফেট বলবো যেহেতু ফসফেট জড়িত আছে। এটাকেও আমরা ট্রায়োস ফসফেট বলবো। এটার নাম ফসফোগ্লিসারালডিহাইড 3 ফসফেট। তোমরা তাই লিখবে, অনেক জায়গায় 3PGALD লিখেছে, তাতে হয় কি 3 অণু মনে হয় অনেক সময়, তাই না করে তোমরা PGALD 3 ফসফেট লিখবে। আর এটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এটার মধ্যে ফসফেট আছে, এটা আবার ইন্টার কনভার্টিবল, যার ফলে এটা থেকে এটা হতে পারে। তাই এখানে আমরা ট্রায়োস ফসফেট, যেহেতু এটা আইসোমার তাই বলেছি ট্রায়োস ফসফেট আইসোমারেজ নামক এনজাইম দিয়ে এটা ইন্টার কনভার্টিবল হতে পারে। প্রশ্ন হচ্ছে যে এইটা যে তৈরি হলো, এটা সাবসিকুয়েন্টলি গ্লাইকোলাইসিসের যে পরবর্তী পর্যায়গুলো, এই পর্যায়গুলোতে এ অংশগ্রহণ করতে পারে না, যার জন্য আমরা এখানে সবসময় ধরবো যে এটাও একটা কনভার্ট হয়ে পিজিএলডি হচ্ছে। তাহলে এখানেও একটা পিজিএলডি আমরা ধরে নেব, ধরে নিয়ে এটাকে ব্রেকডাউন করব। কারণ আমরা একটা গ্লুকোজ থেকে তার মানে 2টো পিজিএলডি পেয়ে গেলাম। এটা তো ইন্টার কনভার্টিবল করে দিলাম। কনভার্টিবল করে এটাকে আমরা PG3 ফসফেট করে দিই। তাহলে আমরা দুখানা 3 কার্বন কম্পাউন্ড, 3 কার্বন স্কেলিটন আমরা এখানে পেয়ে গেলাম। এবার ফার্দার ব্রেকডাউন করব। এর আগের দিনে আমি বলেছিলাম ডায়োস, ট্রায়োস, পেন্টোজ এগুলো এনজাইমের জন্য দরকার, সেটা তোমাদের জানা আছে, নেক্সট আবার আলোচনা করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই C6H12O6 টা এলো কি করে? আমরা কি করে বলেছিলাম যে আমাদের বডিতে যে স্মল ইন্টেস্টাইন আছে, এই স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হচ্ছে। কি অ্যাবজর্ব হচ্ছে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই অ্যাবজর্ব হচ্ছে। কার্বোহাইড্রেটটা গ্লুকোজ, ফ্রুক্টোজ হিসেবে অ্যাবজর্ব হয়ে আমাদের লিভারে স্টোরড হচ্ছে। এবং আমরা আগেও জেনেছিলাম, আগেও বলেছি যে লিভারে আমার সেলগুলো যে থাকে সেই সেলগুলোকে বলা হয় হচ্ছে হেপাটোসাইটস। তাহলে এই হেপাটোসাইটস গুলো করলো কি, এই যে গ্লুকোজগুলো হেপাটোসাইটসে নিল। এবার হেপাটোসাইটস থেকে এখান থেকে আবার আমার সার্কুলেশনে গেল। এবং আমি বলেছিলাম এটা হচ্ছে মেইন সার্কুলেশন বা সিস্টেমিক সার্কুলেশন। এই সার্কুলেশনে গিয়ে এরা প্রত্যেকটা সেলে এই গ্লুকোজটা সাপ্লাই করছে। তো এবার আরেকটা জিনিস বলেছিলাম যে এই যে ব্লাড ভেসেলস আর এটা হচ্ছে সেল ওয়াল, এর মধ্যখানের জায়গাটাকে বলা হয় হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। তাহলে এই ইন্টারস্টিশিয়াল সেলে
এখানে গ্লুকোজ যাচ্ছে আর এই যে ব্লাড ভেসেলস তার মধ্যে আমার গ্লুকোজ আছে। তাহলে এখান থেকে এখানে যে গ্লুকোজ যাচ্ছে এটাকে আমরা কি বলবো, ডিফিউশন পদ্ধতিতে এটা এখান থেকে এখানে যায়। যখন আমরা ব্লাড স্যাম্পল নিই তখন এখানেও যে কনসেন্ট্রেশন এখানেও কনসেন্ট্রেশন, ইট ইজ ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে যায় এবং দুটো ব্যালেন্স হয়ে থাকে, যার ফলে আমরা ব্লাডটা নিলে ভ্যালুটা সেমই আসে। এবার এই গ্লুকোজটা এর ভিতরে ঢুকতে পারে না, তার কারণ হচ্ছে গ্লুকোজটা হচ্ছে বড় মলিকুল, বিগার মলিকুল, এবং সেল মেমব্রেন do not permit, is not permeable to glucose, গ্লুকোজ ঢুকতে পারে না। যার ফলে আমরা বলেছিলাম যে সেলের মধ্যে যে ডিএনএ আরএনএ ট্রান্সক্রিপশন হয়, তা ট্রান্সক্রিপশনকে আমরা বলবো হচ্ছে প্রোটিন তৈরি করাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এখানে একটা প্রোটিন তৈরি হয়। কিভাবে প্রোটিন তৈরি হয়? এমআরএনএ রাইবোজোমে যায়, রাইবোজোমে গিয়ে প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনগুলোকে বলা হয় হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার, সংক্ষেপে GLUT, গ্লুট, গ্লুকোজ ট্রান্সপোর্টার। এগুলোর মুখগুলো এখানে হা করে থাকে, সেলে এসে মুখটা হা করে থাকে। কিভাবে? এরকম। এদিকটা ওপেন থাকে, এখান থেকে আমরা বলেছিলাম আগের দিন যে এখান থেকে গ্লুকোজ গুলো প্রয়োজন অনুযায়ী গ্লুকোজটা এর ভিতরে ঢুকে যায় যতটুকু প্রয়োজন, যার ফলে সেলের মধ্যে কোনো সময় বেশি গ্লুকোজ প্রয়োজন হয়, যতটুকু প্রয়োজন ততটুকু নেয়। আর এই হেপাটোসাইটস বা লিভার সেলগুলো তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যতই তুমি গ্লুকোজ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন যাই খাও, এটা এখানে গিয়ে স্টোর হয়ে যায়, এখানে স্টোর হয়ে যায়, গ্লাইকোজেন হিসাবে স্টোর হয়। এবং এটাকে বলতে পারো যে গ্লুকোজ ব্যাংক। এটা এই ব্যাংকে জমা থাকে সেভিংস অ্যাকাউন্টে, যখন প্রয়োজন তখন খরচা করে, যখন প্রয়োজন তখন খরচা করে। কারণ অনেক সময় আমরা স্টারভেশনে যাই, অনেক সময় না খেয়ে থাকি, বা একটা মিল থেকে আরেকটা মিলের আমাদের অনেকটা টাইম গ্যাপ হয়ে যায়, তখন আমাদের ব্লাডের শর্করার মাত্রা কমে যায়। কমে গেলে এই যে হেপাটোসাইটস, এই হেপাটোসাইটস গুলো হচ্ছে গ্লুকোজ ব্যাংক। তখন ওই ব্যাংকের থেকে সেভিংস অ্যাকাউন্ট থেকে টুকটুক টুকটুক করে গ্লুকোজটা দিয়ে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাটা মেনটেন করে। সবারই যে ডায়াবেটিস হবে, সবারই হবে এরকম তো ব্যাপার নেই, যার ফলে ইট ইজ এ গ্লুকোজ ব্যাংক। এখান থেকে আমার গ্লুট ট্রান্সপোর্টারের মাধ্যমে আমাদের কি এলো, গ্লুকোজ এলো। এই গ্লুকোজটা ভাঙছে। এবার আমার একটা প্রশ্ন রয়েছে, তোমাদের মাথায় সেই প্রশ্নটা আসতে পারে। দেখো আমি বলছি দুটো এটিপি খরচ হয়েছে, আচ্ছা, এবার গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট বা বাইফসফেট যাই হলো, এবার এটা ব্রেক করলো। তা আমরা কেন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট করতে পারলাম না, এবং গ্লুকোজ 6 ফসফেট থেকে আমরা করতে পারতাম গ্লুকোজ 1,6 বিসফসফেট? তাহলে তো আমার ফ্রুক্টোজের প্রয়োজন ছিল না কনভার্ট করার, কেন করলাম না? কেন ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট হলো? প্রশ্ন তোমাদের মাথায় আসবে, তার উত্তর রয়েছে এখানে। দেখো এখানে
এটা হচ্ছে গ্লুকোজ। রাস্তাটা হচ্ছে CH2OH OH এটা হচ্ছে এটা গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে রিং কম্পাউন্ড হয় আর চেইন কম্পাউন্ড হয়। আমি চেইন দিয়ে দেখাচ্ছি। এই গ্লুকোজে যেটা আছে এটাকে বলা হয়, এই যে গ্রুপটা, এটাকে বলে অ্যালডিহাইড গ্রুপ। এটাকে বলে কিটোন গ্রুপ। যেহেতু গ্লুকোজে এই অ্যালডিহাইড গ্রুপটা এটা ইজিলি ব্রেকেবল না, যার জন্য গ্লুকোজ থেকে গ্লুকোজ 1,6 বাইফসফেট হতে পারে না, কারণ এটা অ্যালডিহাইড গ্রুপটা ব্রেক করা যায় না। আর এটার মধ্যে আছে সেকেন্ড পজিশনে, কার্বনের সেকেন্ড পজিশনে রয়েছে কিটোন গ্রুপ। এই কিটোন গ্রুপটা ইজিলি ব্রেক করে, কারণ এটা ডাবল বন্ড রয়েছে। আর এটা অ্যালডিহাইড গ্রুপটা ব্রেক করতে পারে না, যার ফলে যে গ্লুকোজটা সবসময় দেখবে মেইনলি ফার্মেন্টেশন যা কিছু হোক, তোমার অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন, ইথাইল অ্যালকোহল যেগুলো তৈরি হয় ফার্মেন্টেশন, সবকিছুতে গ্লুকোজটা ফ্রুক্টোজে পরিণত হচ্ছে এবং ফ্রুক্টোজ সাবসিকুয়েন্টলি তোমার এইভাবে ভাঙছে। এটা হচ্ছে নাম্বার 1 পজিশন। আর নাম্বার 2 আরেকটা বলা যেতে পারে যে গ্লুকোজটা কেন এইভাবে গ্লুকোজ 1,6 বিসফসফেট হয় না, গ্লুকোজটা ইমিডিয়েটলি গ্লুকোজ 6 ফসফেট হয়ে যায়। তার কারণ হচ্ছে, এর আগের দিন আমরা বলেছিলাম এটার মধ্যে C6H12O6 থাকে, মানে গ্লুকোজ। এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা যাতে ঝট করে সেল থেকে বেরিয়ে না যায়, যার জন্য আমরা গ্লুকোজটাকে C6H12O6 একটা পি দিয়ে এটাকে বেঁধে রাখি, যার ফলে এই যে গ্লুট ট্রান্সপোর্টার অনেক রকম হয়, 1 2 3 4 করে 14 রকমের হয়। গ্লুট ট্রান্সপোর্টার 2 এটা হচ্ছে বোথ ওয়ে ট্রাফিক, মানে এটা যেরকম এখান থেকে গ্লুকোজটাকে নিতেও পারছে, গ্লুকোজটাকে এখান থেকে বের করে দিতে পারে। টু প্রিভেন্ট, ওটাকে প্রিভেন্ট করার জন্য গ্লুকোজটাকে সবসময় গ্লুকোজ 6 ফসফেট আমরা করে রেখে দিই। গ্লুকোজ 6 ফসফেট থেকে আবার ফ্রুক্টোজ থেকে এইভাবে আমরা আসি। এটাও একটা কারণ আর কি। আর তাছাড়া আরেকটা হচ্ছে যে অ্যালডিহাইড গ্রুপ আছে আর ফ্রুক্টোজে হচ্ছে কিটোন গ্রুপ আছে, যার ফলে কিটোন গ্রুপটা তাড়াতাড়ি ব্রেকেবল হয় আর অ্যালডিহাইড গ্রুপটা ব্রেকেবল না, যার ফলে এটা এরকম পজিশনে আসে। ক্লিয়ার? এখন আমাদের মেইন বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে
এই জিনিসগুলো রিঅ্যাকশনস গুলো মনে রাখা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায়, কারণ পরীক্ষা হলে গিয়ে এতগুলো রিঅ্যাকশন সেইভাবে মনে রাখা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তার জন্য একটা ইজি ওয়ে আমি বলে দিচ্ছি, সেটা তোমাদের সুবিধেই হবে। সেটা হচ্ছে এই দেখো, গ্লুকোজ আর গ্লুকোজ, দুটো গ্লুকোজ আছে, তাহলে আমরা এটা লিখতে পারি জি স্কোয়ার। তারপরে ফ্রুক্টোজ আর ফ্রুক্টোজ আছে, আমরা এটাকে লিখতে পারি এফ স্কোয়ার, জি স্কোয়ার এফ স্কোয়ার। তারপরে পিজিএলডি মানে পি দিয়ে শুরু, এখানে তুমি লিখতে পারো পি সিক্স। এই ছটা পি, পিজিএলডি, তারপর পি 2 3 4 5 6, এই ছটা হচ্ছে তোমার পি লিখলে তোমার এটা হয়ে যাবে। কারণটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8, 9, 1 2 3 4 5 6 7 8 9। So there are 9 steps. এই লাস্টে যেটা পাইরুভেট অ্যাসিড তৈরি হয় সেটা হচ্ছে 9 নাম্বার স্টেপে। তার মানে আমরা যদি জি স্কোয়ার এফ স্কোয়ার পি সিক্স লিখে ফেলি একবার, তাহলে দেখবে পরবর্তীকালে আসছি আমি, যে দেখবে এটা তোমার পক্ষে লেখাটা একদম ক্লিয়ারিটি এসে গেল যে এতগুলো স্টেপ। তারপরে তুমি ভেতরে আস্তে আস্তে ইলাবোরেট করতে পারবে। এই যে পিজিএলডি 3 ফসফেট হলো, পিজিএলডি 3 ফসফেটের পরে আমাদের হবে 1,3 ডাই পিজিএ, তারপরে আমাদের হবে 3 পিজিএ ফসফোগ্লিসারেট, তারপরে হবে 2 পিজিএ, 2 পিজিএ, তারপরে এটা হবে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, সংক্ষেপে পিইপিএ, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। তারপরে লাস্ট একটা পাইরুভিক অ্যাসিড তো সবাই জানে। তো তুমি যদি ফসফোএনল পাইরুভিক অ্যাসিডটা মনে রাখতে পারো, তাহলে পাইরুভিক অ্যাসিড লাস্টে আসছে আমার, তার আগেরটা ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, তারপরে সবগুলো পিজিএ পিজিএ পিজিএ, এটা শুধু পিজিএএলডি ফসফোগ্লিসারোলডিহাইড। তাহলে দেখবে প্রত্যেকটা স্টেপ তোমার লেখাটা একদম চোখ বন্ধ করে তুমি লিখে ফেলতে পারবে। ঠিক আছে, এবার এই স্টেপটা আমরা এই পিজিএএলডি 3 ফসফেট থেকে কিভাবে 1,3 ডাইপিজিএ হলো সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে যে দেখো এখানে ফসফোগ্লিসারোলডিহাইড 3 ফসফেট, 3 পজিশনে একটা ফসফেট আছে, তাহলে 1 পজিশনে একটা ফসফেট তো আসতেই পারে। তাহলে 1 পজিশনে ফসফেটটা আসে হচ্ছে ফসফরিক অ্যাসিড থেকে। তাহলে এখানে একটা আমার ফসফরিক অ্যাসিড PHOS PHORIC ফসফরিক অ্যাসিড আমরা লিখতে পারি যে ফ্রম ফসফরিক অ্যাসিড একখানা ফসফরিক অ্যাসিড এখানে ঢুকে 1,3 ডাই ফসফোগ্লিসারেট তৈরি হলো। এইবার 1,3 ডাই পিজিএ থেকে 3 পিজি হবে, তার মানে একটা তোমার বেরিয়ে যাবে। একটা যখন বেরিয়ে যাবে, এই যে ফসফেট গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সাবস্ট্রেট ফসফোরাইলেশন। এগুলো আমি নেক্সট দিন আমাদের পড়াবো। তারপরে সেখান থেকে এটা আইসোমার তো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে, মিউচুয়াল অ্যারেঞ্জমেন্টে থার্ড পজিশন থেকে সেকেন্ড পজিশনে আসে ফসফেট গ্রুপটা। তারপরে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে এনোলাইজার নামক এনজাইমের সাহায্যে দেখাবো সেটা ফসফোএনলটা বেরিয়ে যায়, শুধু পাইরুভিক অ্যাসিড পড়ে থাকে। এই পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3টে কার্বন যুক্ত। তাহলে এখানে 3টে কার্বন যুক্ত, এটাও আমরা 3টে কার্বন যুক্ত পাবো। এই দুটো যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এই এতটুকু পজিশনটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোলাইসিস। আমরা আজ এই অবধি রাখলাম। এর পরের দিন আমরা এখান থেকে শুরু করব, যে এখান থেকে একটু কঠিন করেও লিখতে পারো আর সোজা করেও লিখতে পারো, এমন কিছু হিসেবে ব্যাপার না। যতটা ভালো লিখতে পারবে তত তোমার নাম্বার।
আর যদি এই পজিশনটা ঠিকভাবে লিখে রাখো, গ্লাইকোলাইসিস কভার হয়ে যাবে। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ।